সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নীলিমা বসু আবার তোমাদের সাথে চলে এলাম। আমাদের গত ক্লাসে ছিল আমরা দ্বিতীয় বর্ষ 19-20 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের সাথে আজকে ক্লাসটা নিচ্ছি। আমরা গত ক্লাসে নিয়ন্ত্রণ তোমাদের পড়িয়েছিলাম, হয়তো মনে আছে। আর একটু তারপর আমরা একটু রিভাইজ দিচ্ছি যে নিয়ন্ত্রণ কী ছিল। দেখো তো মনে করে যে নিয়ন্ত্রণটা কী ছিল, মনে আছে কিনা তোমাদের? নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কি ছিল? নিয়ন্ত্রণটা হলো তোমার তুমি পূর্বে নির্ধারণ করেছো কোনো কাজের, সেই নির্ধারিত কাজের রূপ অনুযায়ী কতটুকু কাজ করতে পেরেছো, নির্ধারিত কাজ এবং যতটুকু কাজ হয়েছে তার ভিতরে কি পার্থক্যটা। তো নিয়ন্ত্রণ হলো, এর সংজ্ঞাটাকে আমরা এভাবে সাজাবো: পূর্ব নির্ধারিত কাজের সাথে আদর্শ বা বর্তমান কাজের আদর্শ মানের সাথে সুন্দর করে লিখে দিচ্ছি সংখ্যাটাকে, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে কর্মফল প্রকৃত প্রাপ্ত বা কর্মফলের পার্থক্যের নাম নিয়ন্ত্রণ। সাপোজ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 10 মেট্রিক টন কাজ আদর্শ, এখানে আদর্শ মান হবে আমার কাজের, পূর্ব নির্ধারিত কাজের আদর্শ মান হবে 10 মেট্রিক টন। আমি 8 মেট্রিক টন করলাম, 2 মেট্রিক টন। আমার এই বিচ্যুতিটা হলো এই 2 মেট্রিক টন, বিচ্যুতি বা পার্থক্য। বিচ্যুতি, এই বিচ্যুতিটাই আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো চলো আজকে আমরা নিয়ন্ত্রণের বিচ্যুতি দিয়ে নিয়ন্ত্রণের যে নীতিগুলা আমরা অলরেডি গুরুত্ব করেছিলাম, তোমাদের খেয়াল আছে হয়তো। গুরুত্ব করেছি, গুরুত্বের সাথে সাথে আমরা পদক্ষেপও করব আজকে। আমরা গুরুত্ব, এবং এটার একটা মডেল আছে, আমার যতটুকু ধারণা আমি মডেলটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আমি কাজের আদর্শ মান, তারপর কর্মফল পজিটিভ হলে বিচ্যুতির প্রয়োজন নেই, কর্মফল নেগেটিভ হলে বিচ্যুতির প্রয়োজন আছে। যেমন এখানে 10 থেকে 8 2 বের হয়েছে, 2 বের হয়েছে মানে কি? 2 হলো নেগেটিভ। এই 2 নেগেটিভের জন্য বিচ্যুতির প্রয়োজন ছিল, কিন্তু কর্মফল যখন 10 থাকবে, আমার যখন আদর্শ মানও 10 থাকবে, তাহলে আর কোনো বিচ্যুতি নেই। এই ধারাবাহিকভাবেই আমরা কি করব? এগিয়ে যাব। তাহলে চলো আমরা আজকে দেখি যে নিয়ন্ত্রণের নীতিগুলা কি কি। তো এই ছিল তোমাদের নিয়ন্ত্রণ, আশা করি মনে পড়েছে। নিয়ন্ত্রণের নীতি নিয়ন্ত্রণের নীতি যখন করতে যাব, তখন দেখবা 1 নম্বরে আমাদের আসবে উপযুক্ত। উপযুক্ততা আমরা দ্রুত চার নম্বরে আছে
নমনীয়তার নীতি, পাঁচ নম্বরে আছে, চলো এবার আমরা প্রত্যেকটা নীতির আলাদা আলাদা করে ডেফিনেশন বের করি এবং কোন নীতিটা কোন কাজের জন্য কতটুকু প্রয়োজন সেটা আমরা দেখে নিই। তো তোমাদের মনে আছে আমরা যখন গুরুত্ব পড়িয়েছিলাম, গুরুত্বের মধ্যে কয়েকটা ছিল যে গুরুত্বের ভিতরে তোমার সহজ কর্তৃত্ব ছিল, নির্বাহীর দায়িত্ব ছিল, তারপর তোমার পরবর্তী পরিকল্পনার পদক্ষেপ হিসেবে ছিল। ঠিক ওইগুলোই আমরা এই নীতিগুলো ঠিক রেখে ওই কাজগুলা করব। তার ভিতরে আমার প্রথম যে নীতিটা উপযুক্ততার নীতি। উপযুক্ত, আমি যেখানে আছি সেই কাজের উপযুক্ততা কতটুকু আছে, কিংবা আমি যে কাজের জন্য লক্ষ্য নির্ধারণ করে দেখতে হবে উপযুক্ত কর্মী আছে কিনা, যথেষ্ট পরিমাণে কর্মী আছে কিনা। শুধু উপযুক্ত মানে একজন উপযুক্ত হলে তো হবে না, তাকে চাল পরিচালনার জন্য সাহায্য সহযোগিতার জন্য যথেষ্ট পরিমাণে কর্মী সেখানে আছে কিনা, যথেষ্ট পরিমাণে কাঁচামাল আছে কিনা, হ্যাঁ ক্রয় করা আছে কিনা, প্লাস আমি যে ওই যে কাঁচামালগুলো আনলাম, পণ্য উৎপাদন করলাম, উৎপাদন করার পর সেই পণ্যগুলো বাজারজাতকরণ করতে পারবো কি না। তা এই হলো আমার উপযুক্ততার নীতি। নীতি সব সময় তোমার কি হবে, সহজ সরল হবে। সব সময় সব সময় নীতি সহজ সরল এবং ইতিবাচক হবে। ইতিবাচক না হলে তোমার নীতি কি হবে না, সরলতা প্রকাশ পাবে না। কারণ তুমি যদি ঘুরপেচ করে করতে চাও ব্যবসায় লস খেয়ে যাবা। আর আমরা হলাম বিজনেসের স্টুডেন্ট, আমাদের বাজেটিং করতে হবে যে আমরা কতটুকু যেমন ধরো তোমাকে এ প্লাস পেতে হবে, তোমাকে এ প্লাস পেতে হবে। এখন আমাকে খেয়াল করতে হবে যে আমি এ প্লাসের পাওয়ার উপযুক্ত ছাত্রী কিনা, সেই অনুযায়ী আমার নীতিটা গ্রহণ করতে হবে। আমাকে উপযুক্ত নীতি অনুযায়ী আমি এ প্লাস, আমি ডি গ্রেডের ছাত্রী, সি পাবো কিনা, এ মাইনাস পাবো কিনা, এ পাবো কিনা, ওটা বুঝে তারপর আমাকে তোমার সিদ্ধান্ত নিতে হবে, নীতিটা সরল করতে হবে। মোট কথা আমার কাজটা কি, কাজ করে যাওয়া, সরলভাবে তুমি তোমার কাজটা করে যাও, তোমার রেজাল্ট কি হবে সেটা তোমার কাজেই বলে দেবে। তোমার কাজের রেজাল্ট অনুযায়ী টার্গেট করে যদি তুমি করতে চাও তাহলে দেখা যাবে কোথাও না কোথাও টাই হবে, সরলতাটা আর থাকতেছে না। সেটা তোমার ব্যক্তি জীবনে হোক, প্রাতিষ্ঠানিক জীবনে হোক, যেখানে হোক দেখবে একটা সমস্যা তৈরি হয়ে যায়। তারপর হলো দ্রুততার নীতি, শুভম শীঘ্রম আমরা বলি, তাই না? দ্রুততার নীতি, এই যে দ্রুত সিদ্ধান্ত নিতে করতে হবে, সংশোধন, এই বিচ্যুতিটা সংশোধন করতে হবে। আর আমি যদি বলি 10 টার্গেট নিয়েছিলাম, 8 করেছি, চলতে থাকুক, তাহলে কিন্তু আমার বিচ্যুতিটা নির্মিত হচ্ছে না। আমাকে দেখতে হবে পূর্বে আমার প্রতিষ্ঠানের রূপ 10 ছিল কিনা, 8 আগে হয়েছে কিনা। হ্যাঁ, যে 10 তো আমি টার্গেট সবসময় করি, 10-এর ভিতরেই আমার এটা থাকে, তাহলে এবার 8 কেন, বিচ্যুতিটা অবশ্যই প্রয়োজন। তারপর তোমার যদি বলে যে আমি 10 টার্গেট নিয়ে থাকি, 8-এর ভিতরে গিয়ে আমার থামে, তাহলেও আমার কিন্তু বিচ্যুতি নির্ণয় প্রয়োজন। আমাকে কর্মী বাড়াতে হবে, কর্মীর বেতন বৃদ্ধি করতে হবে, কর্মীদের কর্মপরিবেশ তৈরি করতে হবে, এগুলি খুব দ্রুত তৈরি করতে হবে। নেক্সট হলো তোমার নমনীয়তার নীতি। প্রত্যেকটা নীতিতে তোমাকে নমনীয় হয়ে নীতি গ্রহণ করতে হবে। কারণ তুমি যদি নমনীয় না হয়ে কোনো নীতি গ্রহণ করো তাহলে দেখা যাবে সেই নীতিটা তোমার কি হচ্ছে না, গ্রহণযোগ্যতাই থাকছে না। তুমি যদি নীতিতে নমনীয় না নাও তাহলে তোমার সেই নীতি অনুযায়ী কাজ করাটা কর্মচারীদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে নীতি গ্রহণ করছি সেই নীতিটা যেমন সহজ সরল হবে, তেমন যেন সেটা নমনীয় হয়। ধমক দিয়ে কিন্তু কাজ আদায় করা যায় না। নমনীয়তার ভিতরে যে জিনিসটা খুব সহজে আমরা পেয়ে যাই সেই জিনিসটা আমাদের কি হয় না, ধমকের মধ্যে তত কার্যক্রম আসে না। তারপর দেখো ভবিষ্যৎ দর্শনের নীতি। প্রজ্ঞা করেছিলাম আমরা, মনে আছে? দূরদর্শন,
প্রজ্ঞা বা দূরদর্শন বা ভবিষ্যৎ দর্শন। এই ভবিষ্যৎ দর্শন, দূরদর্শন, প্রজ্ঞা। আমি যদি নীতিতে লিখি যে প্রজ্ঞা কি, তোমাকে প্রজ্ঞা হলো ভবিষ্যৎ দর্শন। প্রজ্ঞা কি? ভবিষ্যৎ দর্শন। তো ভবিষ্যৎ দর্শনের সেই নীতিটা কি? দূরদর্শনের সেই নীতিটা যেটা ভবিষ্যৎ বা প্রজ্ঞা বা দূরদর্শন কি? তুমি আইকিউতে তোমার সিক্স সেন্সে চোখ বন্ধ করে অনেক দূর পর্যন্ত দেখতে পারবা যে ভবিষ্যতে তোমার অবস্থানের পরিবর্তনটা কতটুকু স্বচ্ছ। সে জিনিসটাকে আমরা বলবো ভবিষ্যৎ দর্শনের নীতি। যেমন 8, 10 আমি টার্গেট 10 হয়েছিল, এবার কেন 8 হলো, এই জিনিসটা আমাকে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে দর্শনটা দেখতে হবে যে কি কারণে পণ্য সামগ্রী কম উৎপাদন করা হচ্ছে, কি কারণে আমার বাজেট লস খাচ্ছে। আমরা ভবিষ্যৎ দর্শন করলাম। ভবিষ্যৎ দর্শন তোমার খেয়াল রাখতে হবে যে ভবিষ্যতে যেন আমার এই টার্গেট 10-এ 10 থাকে, 10-এ 10 থাকে, 10 থেকে 12 যাবে, 12 থেকে 14 যাবে, 14 থেকে 15 যাবে। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে কি হবে? তোমার প্রজ্ঞা, দূরদর্শন, ভবিষ্যৎ দর্শন সঠিক থাকবে। তারপর আসে ব্যতিক্রমের নীতি। অবশ্যই তারা সুষ্ঠুভাবে কাজটা করেছে এবং ভবিষ্যতে আমার ওই প্রজ্ঞা নীতি অনুযায়ী তোমার কি করতে হবে যে 10-এর জায়গায় 12 হচ্ছে, শ্রমিকদের সাথে ওই ধরনের আচরণ করতে হবে, যে নমনীয় হতে হবে, দ্রুত সরল হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু 10-এর জায়গায় যখন 8 হয়ে যায় তখন এই ব্যতিক্রমটা, এটা একটা ব্যতিক্রম, তাই না? এটা একটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমের নীতিটা তোমাকে নিতে হবে। ব্যতিক্রমের নীতিটা কি? এটা এখানে 10 থেকে 12 হলে তোমাকে পজিটিভলি নীতিটা নিতে হবে, আর 10 থেকে যখন 8 হয়ে যাবে তখনও তোমাকে পজিটিভলি নিতে হবে। কিন্তু যদি ব্যয় না করি সেই অনুযায়ী আয়টাও আসবে না। আয়টা না হলে, এখন কথা হলো আমার যদি আয়টাই সঠিকভাবে না আসে তাহলে আমি ব্যয়টা করব কোথা থেকে? সেক্ষেত্রে আমাকে মৃত হতে হবে। মৃত মানে মরা নয়, মৃত হলো ময় রসিকারিটা, আর ওটা হলো ময়রি ফলা। তো মৃত মানে কমিয়ে আনতে হবে ব্যয়টা। প্রতিষ্ঠানের সুবিধার জন্য আমাকে কি করতে হবে? ব্যয়টা কমিয়ে এনে তোমার যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে কাঁচামাল অনেক লস হয়ে যায়, তাই না? আনতে হবে। আমাকে খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের যে কাঁচামালগুলো যেন লস না হয়ে যায়। আমরা যেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে পারি। তারপর দেখো আমার দক্ষতার নীতি। এক একজন কর্মী এক এক কাজে দক্ষ। সেই দক্ষতার নীতি অনুযায়ী আমাকে কি করতে হবে? 2-3 করে দক্ষ লোক রেখে বাকিদের শেখার জন্য তাদের সাথে দিতে হবে। আর নতুবা কি হবে? অদক্ষ লোকেরা, অকর্মণ্য লোকেরা আমার কাজে 12টা বাজিয়ে দেবে। এই যে এখানে এই জিনিসটা হয়ে যাবে, বিচ্যুতি বেশি হয়ে যাবে, ব্যতিক্রমটা বেশি হবে। এখানেও খুশি হওয়ার মতো কারণ আমি দেখি না। আমি পণ্য ক্রয় করলাম 10 মেট্রিক টনে, আমি জানি তো 10 মেট্রিক টন পণ্য হয়তো কম হবে, তৈরি হবে। সেখানে যদি যখন আমার 12 মেট্রিক টন পণ্য হচ্ছে তখন বুঝতে হবে যে ওখানে কোনো কিছু একটা সমস্যা আছে। পণ্য কাঁচামাল কি তাহলে বেশি এসেছিল? কর্মী কি তাহলে বেশি কাজ করেছিল? কোন জিনিসটা এখানে কাজে লেগেছিল সে জিনিসটা তোমাকে পদক্ষেপ। শিক্ষার্থীরা, এটা একমাত্র চ্যাপ্টার তোমার 2nd পার্টে, যেখানে কিছু অঙ্ক আছে। 10-এর জায়গায় বিচ্যুতিটা নির্ণয়ের মডেলটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপরেও আমাদের আরও কিছু আছে যে সেই বিচ্যুতিটা নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্র পর্যন্ত নির্ধারণ, কতটুকু কাজ করলাম, কাজের পরিমাণ। তিন নাম্বার আছে আদর্শ মানের সাথে নির্ধারণ, আদর্শ মানের সাথে তোমার
সম্পাদিত কাজের কি তুলনা। কাজের তুলনা অর্থাৎ কিনা পার্থক্য, তাই না? তুমি খেয়াল করবা এখানে আমি পদক্ষেপগুলোর নাম লিখছি আর এখানে আমি শর্টকাট কিছু জিনিস বোঝাচ্ছি। এই জিনিসগুলোই তুমি যোগ বিয়োগ করলে পেয়ে যাবা। আমরা কি কি পদক্ষেপটা কিভাবে নিচ্ছি তুমি শুধু একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে কি ম্যাডামকে ওই পাশে ওগুলো কি লিখতেছি। হ্যাঁ, তারপর দেখো তোমার আমার যে পদক্ষেপটা আসবে পার্থক্যটা যখন আমি দেখব, যদি আচ্ছা আচ্ছা বিচ্যুতি কারণ, এই বিচ্যুতি নির্ণয়ের কারণ ও তুলনা। মানে যে বিচ্যুতিটা হলো তার কারণটা কি এবং সেই তুলনাটা করা। যোগ বা বিয়োগফল। 5 নাম্বার পদক্ষেপে আমি যেটা পাবো যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, তাই না? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এখানে বাদ রাখলাম, খেয়াল করো আদর্শ মান নির্ধারণ। তোমার প্রতিষ্ঠান কতটুকু কর্মের সাথে জড়িত থাকতে পারে, তুমি কতটুকু কাজ এগিয়ে নিতে পারবে, সেই অনুযায়ী তোমাকে একটা বাজেট বা আদর্শ মান নির্ণয় করতে হবে। যেমন একজন শ্রমিক আমার কতটুকু কাজ করতে পারে, আমি নিজে নিজে একটা অনুমান করলাম যে একজন শ্রমিক যদি 10 একক কাজ করে তাহলে 5 জন শ্রমিক কয় একক কাজ করবে? অবশ্যই 10 পূরণ 5, তাই না? 50 একক। কিন্তু এই 50 একক যদি আমি অনুমানের উপর টার্গেট নিই তাহলে কিন্তু হবে না। আমাকে কি করতে হবে? টার্গেটটা এমনভাবে নিতে হবে যে 10 একক, একজন শ্রমিক যদি 10 একক কাজ করে তাহলে 5 জন শ্রমিক 50 একক না ধরে আমাকে একটু কি লিমিটেড মধ্যে ধরতে হবে। আর যদি 50 একক ধরি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? তোমার কিছুটা বিপদের সম্মুখীন হতে হবে। তো সেই বিপদটা কি খেয়াল করো। এখন দেখা গেল কার্যফল নির্ধারণের ক্ষেত্রে আমি দেখলাম এটা একটা সিঁড়ির মতো, সেই জিনিসটা আমাদের জানতে হবে যে সিঁড়িটা কি, সিঁড়িটা কেমন হতে পারে। সিঁড়িটা এমন হতে পারে যে তুমি কাজ করছো, সেই কাজ অনুযায়ী তোমাকে কি করতে হচ্ছে যে একজন 10 একক কাজ করতে পারে বলে সে 10 একক কাজ করার ক্ষমতা আছে তার, কিন্তু সেটা কতটুকু বিদ্যমান, এটা তাকে 10 একক করতে পারে বলে যে 10 এককই দিয়ে দিব তা কিন্তু নয়। 10 একক দেওয়ার ফলে কি হবে সে জিনিসটা আমরা দেখব। তাহলে আমাকে কি করতে হবে? হয়তো কিছুটা কমিয়ে দিতে হবে, তাই না? কিংবা 10 একক রাখতে হবে। যদি 10 একক ধরে আমি বাজেটিং করি তাহলে দেখো কি হয়, কর্মফল কার্যফল নির্ধারণ, কাজের পরিমাণ দেখা গেল যে সে কয় একক করলো? 8 একক করলো। 8 একক করার পরে 5 জন শ্রমিক 8 একক হওয়ার পরে হয়ে গেল কত? 40 একক। তো 40 একক হলে আমার বিচ্যুতি পাওয়া গেল। অবশ্যই আমি আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনাটা করতে পারলাম, আর করতে পারলাম বলে আমার কত পেলাম? 10। এই 10টা কি আমার লস, তাই না? 10টা লস। এখন আমাকে কি করতে হবে? এই 10টা কেন হয়েছে, যোগফল বিচ্যুতি নির্ণয়ের কারণটা কি? আমি বিচ্যুতি নির্ণয়ের কারণটা অবশ্যই বলেছি। সে কারণটা কি ছিল যে আমি জানি আমার একজন শ্রমিক 10 একক কাজ করতে পারে, তাই না? 10 একক কাজ করতে পারে, সেই অনুযায়ী আমি 10 একক কাজ একজন শ্রমিকের জন্য দিলাম। কিন্তু আমি যখন গ্রুপে 5 জন শ্রমিক দিলাম, 5 জন শ্রমিক প্রত্যেকেই যে 10 একক কাজ করবে তা কিন্তু ঠিক নয়। তো তাহলে তোমাকে কি বুঝতে হবে? তোমাকে বুঝতে হবে যে তোমার সিদ্ধান্ত বা পরিকল্পনা কিছুটা ভুল ছিল। পরিকল্পনা ভুল ছিল কারণ তুমি সবাইকে
সবাইকে 5 জন শ্রমিককে একইভাবে নির্ণয় করেছো, যা নির্ণয় করা ঠিক হয় না, যে কারণে আমার এই 10 একক কি হয়েছে, বিচ্যুতি চলে এসেছে। আর এই 10 একক বিচ্যুতির কারণটা কি? বিচ্যুতির কারণ ছিল সব শ্রমিক এক নয়, সকল শ্রমিক সমান নয়, তাই না? সকল শ্রমিকের তোমার কি এখানে সমান বলতে কি 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 সমান নয়? সমান বলতে মেধা সমান নয়, কর্মফল সমান নয়, তাদের দক্ষতা সমান নয়, মোট কথা তাদের গেট আপও তোমার সমান, শারীরিক ক্ষমতাটাও তোমাকে দেখতে হবে, সে জিনিসটাও সমান নয়, যে কারণে বিয়োগফলটা চলে এসেছে। যদি যোগফল আসতো তাহলে আমরা কিন্তু এই ধারাতেই চলতে পারতাম, আমাদের আর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের দরকার ছিল না। কিন্তু যেহেতু যোগফল আসেনি, তাই আমাদের কি করতে হবে, পরবর্তীতে সংশোধনমূলক ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে। আর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার পর আমাকে দেখতে হবে যে পরবর্তী আদর্শ মান ঠিক আছে কিনা, কার্যফল নির্ধারণ ঠিক আছে কিনা, আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা কতটুকু পেলাম, আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা। তুমি যদি এই যে সংশোধনটা আমরা করতেছি, এটা করার পরে দেখবো হয়তো অনেকটাই, কিংবা দেখা করো 50-50 হয়েছে, তাই না? আমি কিন্তু গুরুত্বের মধ্যে বলেছিলাম যে মিতব্যয়িতা তোমার দক্ষতার দক্ষতার নীতিতে আমি তোমাদের বলেছিলাম যে সব শ্রমিক সব ক্ষেত্রে সমান দক্ষতা হবে না, কারো দক্ষতা একটু বেশি, কারো দক্ষতা একটু কম, কারো দক্ষতা আরো কম, তাই না? তো ওই ক্ষেত্রে তুমি যদি স্তর হিসাবে নাও, উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর, তাহলে এক একজন দ্রুত ব্যবস্থা গ্রহণ বা নতুন পরিকল্পনা করা। আমরা জানি নিয়ন্ত্রণ আমার বলে দিবে পরিকল্পনা কতটুকু সঠিক ছিল, তাই না? পরিকল্পনা অনুযায়ী কাজ করাই হলো নিয়ন্ত্রণ, আর সেই নিয়ন্ত্রণ আমার ব্যবস্থাপনা চক্রের শেষ ধাপ। এটা তো জানি নিয়ন্ত্রণ কি, ব্যবস্থাপনা চক্রের শেষ ধাপ। আর শেষ ধাপ হিসাবে আরেকবার একটু তোমাদের দেখাতে চাচ্ছি। এটাই মডেল, এই মডেলটাই একটু সুন্দরভাবে দেখান। নিয়ন্ত্রণ, আদর্শ মান মানে হলো তোমার পরিকল্পনা। খেয়াল করো, তুমি এখানে নীতিটা পেয়ে যাচ্ছ, গুরুত্ব পেয়ে যাচ্ছ, পদক্ষেপ পেয়ে যাচ্ছ, যদি মডেলটা সুন্দর মতো একটু খেয়াল করো। এখন এই তুলনাটা যদি তোমার কি হয়, পার্থক্যটা যদি ইতিবাচক আসে, তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে দুটো ভাগ করো, দুটো ভাগে এখানে আমরা চলে যাই, পার্থক্য ইতিবাচক, তাহলে কি করতে হবে, সংশোধনের পার্থক্য যখন ইতিবাচক আসে তখন সংশোধনের প্রয়োজন নেই। এই হলো একটা মডেল। আরেকটা মডেল হলো তোমার পার্থক্য নেতিবাচক। পার্থক্য নেতিবাচক, নেতিবাচক মানে তো অবশ্যই আমাকে নতুন করে বলতে হবে না, সংশোধনের প্রয়োজন আছে, তাই না? খেয়াল করো, এই জিনিসটাই সেদিন আমি বুঝিয়েছিলাম যে আমি যদি একটা টার্গেট করি বা আমি একটা পরিকল্পনা করি, সেই পরিকল্পনা অনুযায়ী আমি কাজ করলাম,
কাজ কতটুকু হলো সেটার পরিমাণ নির্ধারণ করলাম। নির্ধারণ করার পর আমি প্রকৃত যে কাজটা পেলাম সেই কাজের সাথে আমার আদর্শ মান মানে এই কাজটার সাথে এটার সাথে তুলনা করলাম, যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার পরে আমি কি পেলাম, যে আমি পেলাম আমি 10 ধরেছি 12 হয়েছে, এটাও কিন্তু নেতিবাচক। 10 ধরেছি 8 হয়েছে যেমন নেতিবাচক, 12 কেন হলো সেটাও আমাকে দেখতে হবে। কোথাও হয়তো ভেজাল, কোনো ধরনের ভেজাল পড়েছে, তখন কি করতে হবে, যে সংশোধনের প্রয়োজন তোমার কি করতে হবে আছে, সংশোধনের প্রয়োজন আছে। এই মডেলটা যদি তোমার ব্রেনে থাকে তাহলে নিয়ন্ত্রণ চ্যাপ্টার তোমার কাছে কঠিন লাগবে কোনোভাবেই, আমি আশা করব। এবং এটা নিয়ে যত তোমাদের ইসে আছে কি বলে এটাকে অস্বস্তি, আমি যখন নিয়ন্ত্রণ করেছি তখন আমার ভিতরেও কিছু অস্বস্তি ছিল, সবার ভিতরেই থাকে তারপর কঠিন চ্যাপ্টারটা নিয়ে। কিন্তু আসলে কঠিন বলতে যে কঠিন কিছু নেই, বরফও তো কঠিন তাই না, পানিতে দিলে গলে যায়, তো সেই কঠিন আসলে কিছু না। একটু খেয়াল করবা, আদর্শ মান তুমি পরিকল্পনা করেছো, জেনে নিতে পারি। চলো কিছুটা কৌশল, নিয়ন্ত্রণের কৌশলগুলো আমরা একটু আজকে দেখে নিই। কিভাবে কোন সেকশনে বা বিভাগ উপবিভাগ, প্রত্যেকটা বিভাগ উপবিভাগকে নিয়ন্ত্রণ করবে, উচ্চস্তর নিয়ন্ত্রণ করবে, তাই না? কিভাবে নিয়ন্ত্রণটা করবে, কৌশল। আমরা পেশনাতে পড়েছি নেতিবাচক পেশনাগুলা সবসময় কি করে তোমার খারাপ ফল এনে দেয়, তাই না? ধারাবাহিকভাবে খারাপ ফল আনে। কিন্তু ইতিবাচক যে পেশনা আমাকে খারাপটার চাইতে ভালো দিকটাই বেশি সঞ্চয়, তাই না? আয় ব্যয়, আয়টাকে কয় ভাগ করবা, 2 ভাগ, একটা হলো ব্যয়, একটা হবে সঞ্চয়। সেই জিনিসটা যদি আমি দেখি, আয় বাৎসরিক আয়টা 2 ভাগ, একটা হবে ব্যয় আরেকটা হবে সঞ্চয়, তাই না? অতিরিক্ত আয়ের থেকে যতটুকু প্রয়োজনীয় ব্যয়, এখানে প্রয়োজনীয় ব্যয় লিখতে পারি, প্রয়োজনীয় ব্যয় অনেকে আছে ওই যে কারণে আমাদের মিতব্যয়িতা চলে আসছিল, তাই না? নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে, কাজেই আমরা খেয়াল করি বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, তাই না? বাজেটটা কি, বাজেটের সংখ্যাটা মনে আছে তো? বাজেটের সংখ্যাটা হলো পরিকল্পনার কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে, সংখ্যার অংশকে তোমার বাজেট বলে, তাই না? পরিকল্পনার সংখ্যাত্মক কে প্রকাশকে বাজেট বলে। আমি ওই সংখ্যাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাৎসরিক আয় সংখ্যাত্মক প্রকাশ যেটা 29। চলো সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। আমার এটাতেই বোঝা যাচ্ছে বাৎসরিক আয়টা অবশ্যই সংখ্যাত্মক, তাই না? যে কারণে ওটা লেখার প্রয়োজন ছিল না। এখন বাজেটের সংজ্ঞাটাকে দিতে হলে তোমাকে অবশ্যই পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে এই জিনিসটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, মানে সংখ্যা মানে কি অর্থ, টাকাতে, আর এই টাকাটা আসবে বাৎসরিক আয় থেকে। বাৎসরিক আয় যেমন ধরো আমার বাৎসরিক আয় আছে এখানে 50,000, তো এখানে আমার বাৎসরিক ব্যয় আছে 30,000, প্রতিষ্ঠানের ক্ষেত্রে কম হয়ে যায় না? বাৎসরিক ব্যয় আছে প্রতিষ্ঠানের ব্যয়, শ্রমিক বেতন টেতন সহ ব্যয় আছে তোমার ধরতে হবে 45,000। হ্যাঁ, একটা যদি সংখ্যাত্মক প্রকাশ করি ক্ষুদ্র মানের, তাহলে আমার সঞ্চয়টা কত থাকলো, প্রতি এককে 5,000।
5,000 করে যদি প্রতি বছর বাৎসরিক আয় একটা 5,000 সঞ্চয় থাকে, তাহলে কি হবে? 5 12 60,000, 5 বছর 12 বছরে 60,000 হবে। এইভাবে তোমার জিনিসটা বাড়বে। এটা থাকবে, সেটা হবে তোমার সঞ্চয়, আর এটা হবে তোমার পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। এটা ঠিক আছে, তাই না? যেমন ধরো প্রতি বছর আয় তোমার আছে কত? 50,000। প্রতি বছর এটা থেকে তুমি 60,000 করার জন্য চেষ্টা করবা, এটা থেকে 70,000 করার চেষ্টা করবা, তারপর 80,000 করার চেষ্টা করবা, তাই না? এটা হবে কি তোমার কৌশল। কৌশল অনুযায়ী যাবা। সেই কৌশল অনুযায়ী তুমি ধীরে ধীরে এই যত বাৎসরিক আয়টা বাড়াইবা, ততই তোমার এখানে ব্যয়টা, যেমন ধরো ব্যয় বাড়লো 40-45,000, তারপর ব্যয় বাড়লো 50,000, তারপর বাড়লো 55,000, 60,000। তো আসল নয়। অর্থটা ছাড়া আমার যে বিশাল একটা কৌশল আছে, সেই কৌশল হবে অবাজেটীয়, মানে বাজেটের বাহিরে। বাজেটের বাহিরে কিভাবে আমি কৌশল নেব সেটাই খেয়াল করি। চলো, অবাজেটীয় কৌশল। অবাজেটীয় কৌশলে তোমার অনেকগুলি আছে। অবাজেটীয় কৌশল অনেক রকম হবে। দেখো এবার কি কি হতে পারে, আমি সেই জিনিসগুলা দেখাচ্ছি। প্রথমেই যেটা হবে, যে বাজেটটাকে আমরা করলাম সংখ্যাত্মক প্রকাশ, এ কারণে আমি সংখ্যাটা লিখতে বাধ্য হলাম তোমাদের জন্য। সেই সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ আমরা কিন্তু অলরেডি বিশ্লেষণ করলাম। তারপর বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। বিশেষ প্রতিবেদন কিন্তু বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ 3 নাম্বার হবে। তো প্রতিবেদন তো তুমি পাচ্ছ, সেই প্রতিবেদনের পর বিশেষ কিছু প্রতিবেদন থাকে না, যেটা ব্যয় থেকে সঞ্চয় হবে, সেটা তোমার ব্যক্তিগত কৌশল, তাই না? সেই কৌশলটাকে তুমি পর্যবেক্ষণ করবা, কিভাবে এটাকে পর্যবেক্ষণ করা যায়, সামনে এগিয়ে নেওয়া যায়। অভ্যন্তরীণ নিরীক্ষা। চলো, অভ্যন্তরীণ নিরীক্ষা। তারপর এটা এই অভ্যন্তরীণ নিরীক্ষাটা কি? অফিসের ভিতরে, কার্যালয়ের ভিতরে তুমি নিরীক্ষা করলা, অডিট করলা, পরীক্ষা করলা। তারপর হলো তোমার সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন বিন্দু। সমচ্ছেদ বিন্দু বা ব্রেক, BREAK, ব্রেক, EVEN, ব্রেক ইভেন কি পয়েন্ট, তাই না? ব্রেক ইভেন পয়েন্ট মানে BEP। আমরা যে অঙ্কটা করে থাকি সেই অঙ্কটার নাম হবে কি? BEP, সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটি কিন্তু অঙ্কের চাপ, অঙ্কের জন্য আমাদের ওই যে আমরা বের করেছিলাম তোমার মডেলটা, ওই মডেলটাই তোমার এটা ব্রেক ইভেন পয়েন্টের। তারপর হবে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। চলো ওটাতে যাই। 6 নম্বর আর্থিক হিসাব বিবরণী। 7 নম্বর হবে হিসাব বিবরণীর বিশ্লেষণ। বিনিয়োগের উপর প্রাপ্তি বিবরণী। বিনিয়োগের